আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তোমাদের সাথে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে কথা বলবো। এটা লেকচার 2। লেকচার 1 এ আমরা প্রচুর বেসিক আলোচনা করে দিছি। তো চলো আমরা লেকচার 2 নিয়ে শুরু করি এবং 1 না দেখে 2 দেখবা না। লেকচার 1 এ তোমাদের জন্য এমন আলোচনা আছে যেটা এখানে দরকার হবে। এজন্য এটা যদি ওপেন করে থাকো আগে 1 নম্বর না দেখে, তাইলে এটা বন্ধ রাখো, 1 নম্বরটা দেখে আসো, তাইলে ভালো হবে। এবং বিগত বছরে এখান থেকে কেমন প্রশ্ন আসছে অ্যানালাইসিস দেখলেই বুঝতে পারবা। এটা থেকে অলমোস্ট এভরি ইয়ার তুমি প্রশ্ন ফেস করতেছো, মিস হয় না বললেই চলে। দেখো, সত্যবাদী শব্দটি কোন পদ? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ নাকি কৌখ ভুই? তারপরে আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝার অনুসর্গ কোন অর্থে ব্যবহার হয়েছে? আপন ভালো সবাই চায়, এখানে ভালো কোন পদ? ন্যায় এর বিশেষণ রূপ কোনটি? ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রশ্ন যে খুব কঠিন হচ্ছে এমন না, একটু টেকনিক্যাল প্রশ্ন আছে, তাই না? তো দেখো, শুরু করি। সত্যবাদী শব্দটা কোন পদ? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, কৌখ ভুই? এটা হচ্ছে একটা বিশেষণ। সত্য কথা বলেন এমন কোয়ালিটি। আচ্ছা, তারপরে আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝার অনুসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বাইরে, মধ্যে, সঙ্গে, ব্যাপ্তি? আচ্ছা, আছো তুমি প্রভু জগৎ মাঝারে বাক্যে এটা বলা হচ্ছে যে স্রষ্টা সব জায়গায় বিরাজমান, এরকম একটা অর্থ মিন করতেছে। তাহলে মাঝারে দ্বারা ব্যাপ্তি বোঝাচ্ছে। ব্যাপ্তি শব্দের দুটো অর্থ হতে পারে। এক, অনেকটা সময় জুড়ে, যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, অনেকটা সময় জুড়ে। ঠিক আছে, আমরা বলি না যে সারা জীবন জুড়ে সেটা করছে ইত্যাদিতে। অনেকটা সময় জুড়ে যদি হয় এরকম হলে ব্যাপ্তি হয়। আবার অনেকটা স্থান জুড়ে, বুঝছো, মাঠ জুড়ে, সারা মাঠে সে দৌড়ে বেড়াইছে, এরকম হলে ব্যাপ্তি হয়। তো আসলে তুমি প্রভু জগৎ মাঝারে মানে সারা পৃথিবীতে সমস্ত জগতে আছেন, এই অর্থে এটা ব্যাপ্তি। এরপরে আসো, আপন ভালো সবাই চায়, এখানে ভালো কোন পদ? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম? এখানে ভালো শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। সবাই নিজের কল্যাণটা চায়, মানে ওয়েলফেয়ার সবাই প্রত্যাশা করে। তো নিজের কল্যাণ বা ওয়েলফেয়ার যদি সবাই প্রত্যাশা করে, সেক্ষেত্রে এই ভালো কথাটাকে তুমি দেখো একটা নাউন দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। অর্থাৎ কল্যাণ, আপন কল্যাণ সবাই চায়। এই ভালো মানে এখানে কল্যাণ, অর্থাৎ এটা আলটিমেটলি একটা নাউন। আচ্ছা, তাহলে আমরা কি বলবো? বিশেষ্য। আচ্ছা, এখন যদি এই ভালোটাকে আমরা এইভাবে ইউজ করি যে ভালো বাড়ি সবাই চায়, এখন দেখো, তাহলে ভালো বাড়ি সবাই চায়, এখানে এই ভালো মানে হচ্ছে গুড, গুড হাউস সবাই চায়। তাহলে এখানে এটা হয়ে যাবে বিশেষণ। একই জিনিস বিশেষ্য হতে পারে, বিশেষণও হতে পারে। প্রশ্ন হচ্ছে এটা বাক্যে কেমন রোল প্লে করতেছে তার উপরে। ন্যায় শব্দের বিশেষণ রূপ কোনটি? ন্যায় মানে হচ্ছে বিশেষণ যদি করো তাহলে হবে ন্যায্য, বুঝাই যাচ্ছে। অধ্যয়নের বিশেষণ রূপ হচ্ছে অধীত, যেটা পড়া হয়ে গেছে এটাকে বলা হয় অধ্যয়ন করা হয়েছে এমন অধীত। এটা একটা এক কথায় প্রকাশ, আমি আবারও মনে করাই দিচ্ছি, এটা পরীক্ষায় আসে। অধ্যয়ন করা হয়েছে এমন, তখন এটাকে বলা হয় অধ্যয়ন করা হয়েছে এমন, তাকে বলা হয় অধীত বা অধীত, এভাবে অনেকে উচ্চারণ করে। আচ্ছা, তারপরে অধীত। আচ্ছা, তারপরে আসো, তখন থেকে যাবো যাবো করছি, বাক্যটিতে যাবো যাবো হলো বিশেষণের বিশেষণ, বিশেষের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ধনাত্মক বিশেষণ। এখন খেয়াল করো, যাবো যাবো তারপরে করছি, তাহলে যাবো যাবো কথাটা এটা ক্রিয়াপদ। কি বলে, যাবো যাবো যাওয়ার ভাব, আর করছি কি এটা বিশেষিত করে ফেলাইছে। তো এখানে যেহেতু করছি কথাটাকে বিশেষিত করে ফেলাইছে, যাবো যাবোটা, যাবো নিজে ক্রিয়াপদ বা এখানে বিশেষণ হিসেবে আসছে, সেটা ক্রিয়াপদের বিশেষণ, এটা হবে ক্রিয়া বিশেষণ। যাবো যাবো মানে যাওয়ার ভাব, খাবো খাবো মানে খাওয়ার ভাব, উঠবো উঠবো মানে উঠার ভাব। দেখেছো তার কবি কবি ভাব, যাবো যাবো ভাব। তো এটা মূলত হচ্ছে বিশেষণ, যেহেতু ক্রিয়াপদকে বিশেষিত করছে বা মডিফাই করছে, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ। রুগ্ন বিশেষণের বিশেষ্য রূপ কোনটি? রুগ্ন, তো রুগ্ন মানে হচ্ছে অসুস্থ মানুষ, রোগ আছে এরকম মানুষ। তো রুগ্ন কে হয়? রোগী হয়। তাহলে রুগ্ন বিশেষণের বিশেষ্য রূপ হচ্ছে রোগী, যে রোগী সে হচ্ছে রুগ্ন, অসুস্থ। যদি রুগ্ন কথার দ্বারা আমরা নরমালি খুব চিকনা হালকা শুকায় গেছে অসুস্থ এমন কিছুকে মিন করি না। রুগ্ন এমন কিছু মিন করার পাশাপাশি শরীর স্বাস্থ্য ভালো কিন্তু অসুস্থ অসুস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে কি বলা যেতে পারে? রুগ্ন বলা যেতে পারে। শরীরের প্রতি লক্ষ্য রেখো, এ বাক্যে প্রতির ব্যাকরণিক পরিচয় কি? বিশেষণের বিশেষণ, প্রকৃতি, অনুসর্গ, ক্রিয়ামূল, এটা হচ্ছে অনুসর্গ।
যেটা প্রকৃতি সেটা ক্রিয়ামূল হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষণের বিশেষণ হবার কোনো চান্সই নেই। বিশেষণের বিশেষণ হওয়ার জন্য দুটো বিশেষণ একসাথে থাকা লাগে। ঠিক না? এটা হচ্ছে অনুসর্গ। শরীরের প্রতি লক্ষ্য রেখো। ইংরেজিতে আমরা পড়েছিলাম টু। এই টু হচ্ছে বাংলায় প্রতি, তারপরে হচ্ছে দিকে, তারপরে হচ্ছে তোমার পানে, তারপরে হচ্ছে অভিমুখে। একই জিনিস সবগুলো। এই যা কিছু লিখলাম সবগুলো দিয়ে একই অর্থ মিন করে। প্রতি, দিকে, পানে, অভিমুখে। এই সবগুলো ইংরেজিতে হচ্ছে টু। তো যেটা ইংরেজিতে টু, এটা বাংলায় এরকম ভিন্ন ভিন্ন অর্থ দিতে পারে। কথা কি বুঝছেন? ইংরেজিতে যদি ইন হয়, ইংরেজির ইন যেটা ইন, এই ইন মানে হচ্ছে ভেতরে, তারপরে হচ্ছে মধ্যে, তারপরে হচ্ছে মাঝে। এখন তুমি খেয়াল করে দেখবা যে ইংরেজির সাথে বাংলা রিলেশনটা তুমি ঠিকঠাক মতো প্রপারলি আইডেন্টিফাই করতে পারতেছো কিনা। যদি পারো তাহলে আর কোনো ঝামেলা নাই। সে সকাল থেকেই যাই যাই করছে। এবারে যাই যাই কোন ধরনের পদ? আমরা একটু আগে বলছিলাম খাবো খাবো না যাবো যাবো? আমরা পড়ছিলাম মনে হয় যাবো যাবো। আর এখানে হচ্ছে যাই যাই, একই কথা। তো যাই যাই করছে, তো করছে যাই যাই তার অবস্থা বোঝাচ্ছে। আর এটা হলো বিশেষণ। তো কাকে বিশেষিত করছে? করছে কে? তো করছে হচ্ছে ক্রিয়াপদ। সে সকাল থেকে যাই যাই করছে, বাকি যাই যাই কোন ধরনের পদ? যাই যাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। এগুলো ইম্পর্টেন্ট ভাইয়া। জেনারেট করা কোয়েশ্চেন টিচাররা সুন্দর করে এক্সাম্পল তৈরি করে প্রশ্নগুলো দিয়ে দেন এবং প্রশ্নগুলো তোমাকে কিছুটা হলেও ভোগাবে। এরপরে দেখো নিচের কোনটি অবস্থাবাচক নাম বিশেষণের উদাহরণ। এখানে তোমাকে দুইটা জিনিস করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। একটা হচ্ছে অবস্থা আর একটা হচ্ছে নাম বিশেষণ। আচ্ছা, নাম বিশেষণ আর ভাব বিশেষণ। ভাব বিশেষণের ভিতরে বাকি ওই যে আমরা ক্রিয়া বিশেষণ, বাক্যের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বিশেষণের বিশেষণ এগুলো। আর নরমালি আমরা এজ ইউজুয়াল বিশেষণ বলতে যা বুঝি সবগুলো হচ্ছে নাম বিশেষণ। আমি এখানে লিখে দিই। আমরা বিশেষণ বলতে আমরা বিশেষণ বলতে সাধারণত নাম বিশেষণকে বুঝি। ভালো মতো এই কথাটাকে গ্রিপ করার চেষ্টা করো। এখন আমরা বিশেষণ বলতে কি বুঝি? আমরা বিশেষণ বলতে এটা বুঝি, আমরা বলি যে বিশেষ্য ও সর্বনামের কি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝায়। এইটাকে আমরা বলি যে বিশেষণ। তো এইটা বেসিক্যালি এটা হচ্ছে নাম বিশেষণ। বিশেষণের যে দুইটা ক্যাটাগরি আছে খুব ভালো মতো বুঝবা। এই বিশেষণের দুইটা ক্যাটাগরি বেসিক। একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। এই ভাব বিশেষণ যেটা, এইটার লম্বা হিসাব। ভাব বিশেষণটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ, যেটা অ্যাডভার্ব আকারে এখন আলাদা আমরা পড়ি। এটা হচ্ছে তোমার বিশেষণের বিশেষণ, যেটা তোমাদেরকে ভাই আগের ক্লাসে এগুলো সব ডিটেল দেখাইছি। বিশেষণের বিশেষণ। একটা হচ্ছে বাক্যের বিশেষণ, পুরো বাক্যকে মডিফাই করে ফেলে। আর একটা হচ্ছে অব্যয়ের বিশেষণ, ওই যে ধিক্তারে শতধিক নির্লজ্জ যে জন। এখন একটু খেয়াল করো এই জায়গায়। আমরা বিশেষণ বলতে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নিয়ে পড়ে আছি। ভালো কথা, মন্দ কথা, অবস্থা বুঝাইলাম ধরো চলন্ত, সংখ্যা বুঝাইলাম 10 জন, পরিমাণ বুঝাইলাম আধা কেজি। এগুলো নিয়ে আমাদের বিশেষণ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণের বাইরে আমরা বিশেষণ নিয়ে ভাবি না। মূলত এই যে এত এত বিশেষণের কথা বলছো, এটা মূলত হচ্ছে এগুলো মূলত নাম বিশেষণ। আর ভাব বিশেষণ হচ্ছে বিশেষণের বড় জগৎ। এই জগৎটা অনেক বড়, যেটা ভাই তোমাদেরকে অলরেডি দেখাইছি। এখন নিচের কোনটি অবস্থাবাচক নাম বিশেষণ? তোমাকে এখানে নাম বিশেষণ খুঁজতে বলছে, মানে এই জাতীয় বিশেষণ খুঁজতে বলছে, এই জাতীয়। তোমাকে হয়তো দোষ, গুণ, অবস্থার সংখ্যা এগুলো খুঁজতে বলছে। এখন হলুদ ফসল, তারপরে মেটে কলসি, তাজা মাছ, চৌকস লোক, এখানে যতগুলো আছে সবগুলোই নাম বিশেষণ। হলুদ ফসল, ফসলের রূপ। নীল আকাশ যদি রূপ হয়, হলুদ ফসলের রূপ হবে। মেটে কলসি, কলসিটা মাটি দিয়ে বানাইছে, এটা উপাদান হবে। তাজা মাছ, এটা হচ্ছে অবস্থা। মাছটার অবস্থা কেমন? মাছটা তাজা অবস্থায় আছে। চৌকস লোক, চৌকস শব্দের অর্থ অনেক বেশি গুণ আছে এমন। ধরো আমরা বাংলা যেটাকে হচ্ছে বলি খুব কুশলী টাইপের, বা ইংলিশে বললে সহজে বুঝবা স্মার্ট, ওইরকম। হ্যাঁ,
তো চৌকস লোক হচ্ছে ওই লোকটার গুণ। তাহলে এখন মাছ যেটা, মাছ হচ্ছে তাজা। তোমাকে প্রশ্ন করছে নিচের কোনটি অবস্থাবাচক নাম বিশেষণ। তোমাকে প্রথমত অবস্থা আইডেন্টিফাই করতে হবে, দ্বিতীয়ত তোমাকে নাম বিশেষণ আইডেন্টিফাই করতে হবে। তাহলে তাজা মাছ। এখন যদি মেটে কলসিটাকে আইডেন্টিফাই করতে হইতো, তাহলে কলসিটা মাটি দ্বারা তৈরি হয়েছে। ঠিক এটার মধ্যে একটা প্রশ্ন ছিল, বেলে মাটি। মনে করে দেখো, ঠিক একই রকম আরেকটা আছে, পাথরের মূর্তি। কোন দিন যে কোনটা চলে আসবে তার তো কোনো ঠিক নাই। পাথরের মূর্তি। তো পাথরের মূর্তি মানে হচ্ছে মূর্তিটা পাথর দিয়ে বানানো। বেলে মাটি হচ্ছে মাটিতে বালুর পরিমাণ বেশি। মাটি অনেক ধরনের হয়। বেলে মাটি, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, এঁটেল মাটি। তো বেলে মাটি মানে হচ্ছে যে মাটিতে বালুর পরিমাণ বেশি। দোআঁশ মানে হচ্ছে বালু, কর্দম, কাদা সবগুলোর একটা ভালো সমন্বয় আছে, এইরকম হলে সেটা বেলে দোআঁশ বলে। তাহলে দেখো, মেটে কলসি, বেলে মাটি, পাথরের মূর্তি অল আর সেম। আর তাজা মাছ, এটা তাজা, এটা অবস্থাবাচক এবং এটা নাম বিশেষণ। তাহলে প্রশ্ন তুমি যত সোজা মনে করো অত সোজা না। ওকে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা কোন কর্তা? মুখ্য কর্তা, প্রযোজ্য কর্তা, গৌণ কর্তা, প্রযোজক কর্তা। এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক শব্দের অর্থ হচ্ছে যিনি অন্যকে দিয়ে কাজ করাবেন। তো যিনি অন্যকে দিয়ে কাজ করাবেন এর মানে হচ্ছে তার আন্ডারে কাজ চলতে থাকবে। যেমন শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ান, এখানে শিক্ষক কিন্তু পড়েন না, তিনি ছাত্রদের পড়াচ্ছেন। আবার খেয়াল করে দেখো, আহ রাখাল গরুকে ঘাস খাওয়ায়। ঘাস আসলে রাখাল নিজে খাচ্ছে না, খাওয়াচ্ছে গরুকে। তাহলে এক কর্তা যদি অন্যদের দিয়ে বা অন্যকে দিয়ে অন্য কোনো কাজ করায়, তখন যিনি করাবেন তাকে বলা হবে প্রযোজক কর্তা। আর তার আন্ডারে যারা করবে তাদেরকে বলা হবে প্রযোজ্য কর্তা। এই হচ্ছে প্রযোজক আর প্রযোজ্যের হিসাব। এটাকে আর একটু ক্লিয়ার করে দেবো তোমাকে আমি। ইংলিশে যেটাকে বলা হয় প্রডিউসার, এটাকে বাংলায় বলা হয় প্রযোজক। এটা মাথায় রাখো। এখন যিনি প্রডিউসার হবেন উনি কি কাজ করবেন না করাবেন? উনি মূলত কাজ করাবেন। উনি কাজ করাবেন, এটা মাথায় রাখবা। এখন এক্সাম্পল গুলো এদিকে আসো, একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটাই নিচ্ছি। মা শিশুকে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখন মা যদি শিশুকে চাঁদ দেখান, খুব খেয়াল করে দেখো এখানে কাজ কোনটা? দেখাচ্ছেন, ক্রিয়া হচ্ছে এরা দেখাচ্ছেন। কি দেখাচ্ছে? চাঁদ। কে দেখাচ্ছে? মা। কাকে? শিশুকে। এখন ভালো মতো বুঝবো এই জায়গাটা। তাহলে চাঁদ আসলে কি মা দেখে না শিশু দেখে? দেখে হচ্ছে শিশু। এখন তুমি যদি শিশুকে কর্ম বলে দাও, দিতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু খেয়াল করে দেখো তো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে শিশু মূলত দেখে, মা দেখায়। আর একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিই, তাহলে ভালো মনে বুঝবা। দেখো, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। আবার দেখো, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এখন এই উদাহরণগুলো দেখে খেয়াল করো, ভালো মতো ক্লিয়ার হয়ে যাবা। তাহলে ছাত্রদের শিক্ষক ব্যাকরণ পড়াচ্ছেন। এখন খেয়াল করে দেখো তো, মূলত পড়তেছে কারা? ছাত্ররা। পড়াচ্ছেন কে? টিচার। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, ঘাসটা খাইতেছে কে? গরু। খাওয়াচ্ছে কে? রাখাল। মা শিশুকে চাঁদ দেখায়, চাঁদ আসলে দেখে কে? শিশু। দেখাচ্ছে কে? মা। এই হলো হিসাব। তো এই হিসাবে যখন আসবা তখন মনে রাখো, যারা কাজটা করাচ্ছে, যারা লিড করতেছে, এরা কর্তা এবং এদেরকে বলা হয় প্রযোজক কর্তা। ওই যে সিনেমার প্রডিউসার, যিনি কাজ করবেন না, অন্যদের দিয়ে করাবেন। ঠিক আছে, তিনি টাকা দিবেন আর ডিরেক্টর ওই ছবিটা বানাই দিবে। তার মানে তার কাজ হচ্ছে সিস্টেম করে দেওয়া, বাকিরা কাজ করবে। এখানে শিশু, গরু, ছাত্র তারা কাজটা করে, তাই না? এই তাদেরকে বলা হয় প্রযোজ্য কর্তা। তাদেরকে বলা হয় প্রযোজ্য কর্তা। এখন আসলে একটা মজার জিনিস দেখাই। এই যে দেখাচ্ছে, খাওয়ায়, পড়াচ্ছেন, এই জাতীয় ক্রিয়াপদ দেখলে কি প্রথমেই দেখো যে যে সেন্সটা মাথায় আসে, যেখানে দুইজন জড়িত। দেখায় মানে একজনের দেখে আরেকজন দেখায়, করায় মানে একজনে করে আরেকজন করায়। তারপরে শোনাচ্ছে মানে একজনে শুনে আরেকজন শোনায়। তাহলে এই জাতীয় ক্রিয়াপদ দেখলে এগুলাকে বলবা প্রযোজক ক্রিয়া। এগুলাকে কি বলবা? এগুলাকে বলবা প্রযোজক ক্রিয়া। সরি, কর্তা লিখে ফেলেছি। এগুলোকে বলবো হচ্ছে প্রযোজক ক্রিয়া।
মনে থাকবে? এই ছিল ব্যাপার। তাহলে এখন আমরা দেখলাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা কোন কর্তা? মা হচ্ছে প্রযোজক কর্তা। কারণ মা দেখাচ্ছেন এই কারণে। মা এখানে প্রোডিউসার। সিনেমার প্রোডিউসারকে বাংলায় প্রযোজক বলা হয়। তারা কাজ করেন না, তারা কাজ করান। ক্লিয়ার? এই প্রোডিউসার দিয়ে বুঝতে পারবা সহজে। ধ্বস্ত এটার বিশেষণ পদের বিশেষ রূপ। ধ্বস্ত বিশেষণ পদের বিশেষ রূপ ধস। ধ্বস্ত কথার আগে তুমি যদি বি লাগাই দাও তাহলে বিধ্বস্ত। তো বিধ্বস্ত মানে বিশেষভাবে ধ্বস্ত। বি এখানে একটা উপসর্গ, বিশেষ অর্থ দিচ্ছে। ঠিক এরকম ভাবে তুমি যদি বিজ্ঞান বলো, বিশেষ জ্ঞান ইত্যাদি। তো এখান থেকে দেখো ধ্বস্ত বিশেষণ পদের বিশেষ হচ্ছে ধস। এরপরে ভালো ভালো লোক সবার প্রিয়। বাক্যটিতে ভালো শব্দটি 100% বিশেষণ। ভালো লোক, তাহলে লোকের গুণ বুঝাইছে না? লোক এখানে সর্বনাম, ভালোটা হলো গুণ, বিশেষণ। এটা নাম বিশেষণের একেবারে সবচেয়ে সহজ লেভেলের কোশ্চেন। এই প্রশ্নটা আসলে সহজ, যেরকম বিশ্ববিদ্যালয়ে 16-17 প্রশ্ন। এরপরে গ্রাম্যতা শব্দটি সর্বনাম, বিশেষণ, বিশেষ্য, প্রত্যয়ান্ত। আচ্ছা, গ্রাম্যতা শব্দটা কই থেকে আসছে আগে এটা বুঝো। এই হলো গিয়ে গ্রাম, সেখান থেকে গ্রাম্য, আবার সেখান থেকে গ্রাম্যতা। তাহলে এই গ্রাম্য শব্দটা এবার ইংরেজি করোটাকে, এটা হচ্ছে গিয়ে রুরাল, মানে এটা একটা অ্যাডজেক্টিভ, মানে এটা একটা বিশেষণ। এখানে গ্রাম যেটা, এটা একটা বিশেষ্য, এটা গ্রাম সম্পর্কিত এটা বিশেষণ, আর গ্রাম্যতা যেটা এটা আরেকটা বিশেষ্য। বুঝছো? তাহলে গ্রাম্যতা শব্দটা চোখ বন্ধ করে বিশেষ্য। রুরালিটি, রুরালিটি দেখো এটাকে ইংলিশে করলে এরকম রুরালিটি, মানে গ্রামের পরিবেশ বা গ্রাম্যতা, লাইক এরকম গ্রামের কোনো ফ্লেভার আছে এরকম। আচ্ছা, তারপরে আসো মহাজাগতিক শব্দটি কোন পদ? মহাজাগত সম্পর্কিত, মহাজগৎ সম্পর্কিত। তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, মহাজাগতিক। একটু খেয়াল করো, এটাকে ইংরেজিতে বলা হয় কসমিক। আচ্ছা, এখন কসমিক শব্দটার ইংরেজি পরিচয় তুমি যদি এই জায়গা থেকে আনো, ফার্স্ট অফ অল কসমিক দ্বারা কি বোঝায় বা কসমোলজি দ্বারা কি বোঝায়? কসমোলজি হচ্ছে পৃথিবী বা হচ্ছে মহাবিশ্ব সম্পর্কিত যে বিজ্ঞান, সেটাকে বলা হয় কসমোলজি। আর মহাবিশ্ব যেটা, এটাকে বলা হয় মহাজগৎ। আর মহাজাগতিক যেটা, সেটা হচ্ছে মহাজগৎ সম্পর্কিত। তাহলে মহাজাগতিক, তিক ইক যদি লাগায়, শেষে যদি ইক যুক্ত হয়, ইক, তাহলে এটা বিশেষণ হয় এই ক্ষেত্রে আর কি। বুঝতে পারছো? আবার ঐতিহাসিক কি ইয়ে করে দিও না, ইতিহাস, ঐতিহাসিক। ঐতিহাসিক কথাটা এক অর্থে বিশেষণ, আবার যদি ইতিহাসবিদ অর্থে ব্যবহার করো যে তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক, মানে ইতিহাস তিনি লিখেন, এই অর্থে যদি ব্যবহার করো তখন আবার নাউন হয়ে যাবে। ভেজাল করো না, ইতিহাস যোগ ঐতিহাসিক, ঐতিহাসিক ঘটনা, এখানে বিশেষণ ঠিক আছে। আর একজন ব্যক্তি ইতিহাসের উপরে তার বিস্তর জ্ঞান আছে, তাহলে তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক, তাহলে এটা আবার বিশেষণ হওয়ার কোনো চান্স নাই। কথা বুঝছো? তো নরমালি একটা বিশেষণ হয়। তাহলে মহাজাগতিক ইত্যাদি যদি এরকম লক্ষণ দেখো, সেক্ষেত্রে এটা বিশেষণ, নো ডাউট অ্যাবাউট ইট। এরপরে আসো চিকচিক করে বালি কোথা নাই কাদা। এখানে দ্বিরুক্ত শব্দটি কোন রূপে ব্যবহৃত হয়েছে? দ্বিরুক্ত শব্দটা বিশেষের বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আচ্ছা, একটু খেয়াল করো তো, করে এটা কি পদ? এটা ক্রিয়াপদ। কি করে? চিকচিক করে। তো চিকচিক করে, খুব খেয়াল করো, চিকচিক করে কি করে? চিকচিক করে। তো যেহেতু চিকচিক করে বালি কোথা নাহি কাদা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন থেকে আসছে এই প্রশ্নটা। এটাকে যদি তুমি প্রশ্নের অ্যান্সার যদি করতে চাও, চিকচিক করে, তো করে মনে রাখবা ক্রিয়াকে বিশেষিত করলে সেটি ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে বিশেষিত করলে সেটি ক্রিয়া বিশেষণ। তো চিকচিক করে বালি কোথা নাহি কাদা, কি করে চিকচিক করে? উত্তর ক্রিয়া বিশেষণ, নো ডাউট। বৃদ্ধ শব্দের বিশেষ রূপ বৃদ্ধি, বৃদ্ধা, বৃহৎ, বার্ধক্য। বার্ধক্য
এরপরে আসো কোনটি একই সঙ্গে বিশেষ্যকে নির্দিষ্ট করে ও বিশেষণের মতো কাজ করে। বিশেষ্যকে যদি নির্দিষ্ট করে ফেলে এবং বিশেষণের মতো যদি কাজ করে ফেলে, তখন সেটা কি সাপেক্ষ সর্বনাম হবে? নাকি নির্দেশক সর্বনাম হবে? নাকি অব্যয় হবে? নাকি ক্রিয়া বিশেষণ হবে? আচ্ছা দেখো তো এখানে অব্যয় হওয়ার চান্স আছে না নাই? এখানে অব্যয় হওয়ার চান্স আছে কিনা? সবচেয়ে বেশি চান্স আসলে কোনটার? সবচেয়ে বেশি চান্স হচ্ছে অব্যয়ের। কোনটি একই সঙ্গে বিশেষ্যকে নির্দিষ্ট করে এবং বিশেষণের মতো কাজ করে। অর্থাৎ অব্যয় যেটা আছে এটা ২ টা লেভেলের কাজ হইতে পারে অব্যয়ের। এটা বিশেষ্যকে নির্দিষ্ট করে ফেলতে পারে, আবার বিশেষণের মতো করে কাজও করতে পারে। এখানে সাপেক্ষ সর্বনাম যেগুলো আছে খেয়াল করে দেখো সাপেক্ষ সর্বনাম কোনগুলো? যে, সে, যিনি, তিনি। এখন তুমি বলো এগুলো কোনদিন অব্যয় হইতে পারবে? পারবে না। আচ্ছা, ক্রিয়া বিশেষ সরি এটা কোনদিন বিশেষ্য হইতে পারবে? বিশেষ্যকে নির্দিষ্ট করতে পারবে বা বিশেষণ হইতে পারবে? বিশেষণ হওয়ার কোন চান্স নাই। এটা আজীবন সর্বনাম। আচ্ছা, নির্দেশক সর্বনাম যেটা, আমরা কোন কিছুকে যদি ডিরেক্ট ইন্ডিকেট করি যে এই লোক, সেই সময় ইত্যাদি, সম্ভব না। ক্রিয়া বিশেষণ যেটা, এটা তো আরো বেশি সম্ভব না। কারণ ক্রিয়া বিশেষণ আমরা কিছুক্ষণ আগেও পড়ে আসছি। তাহলে যেটা বাকি থাকে সেটা হচ্ছে অব্যয়। কোন বাক্যে সমধাতুজ ক্রিয়া রয়েছে? সমধাতুজ কর্ম, সমধাতুজ ক্রিয়া। সে হাসিয়া উঠিল, সে হাসিতেছিল, সে হাসিতে বিস্ময় ছিল, সে বিস্ময়ের হাসি হাসিল। সে বিস্ময়ের হাসি হাসিল। হাসি থেকে হাসিল। বেশ এক ঘুম ঘুমিয়েছি, দারুণ এক খেলা খেলেছি, বেশ এক দৌড় দৌড়েছি, বেশ এক মাইর মেরেছি ইত্যাদি। এখন খেয়াল করে দেখো আমি বললাম দারুণ এক খেলা খেলেছি। তাহলে খেলেছি এটার ধাতু কি? ধাতু হচ্ছে খেল। খেলার ধাতু কি? খেল। তাহলে একই ধাতু থেকে এই পাশে ক্রিয়াপদ, এই পাশে কর্মপদ। এটা সমধাতুজ কর্ম, এটা সমধাতুজ ক্রিয়া। খুবই সিম্পল। তাহলে সে বিস্ময়ের হাসি হাসিল। এই হাসিল আর হাসি দুটার যে ধাতু সেটাই হচ্ছে হাস এখান থেকে। এটা আবার জবাই দিয়া খাওয়ার মতো হাঁস না। ওইটার উপরে আবার চন্দ্রবিন্দু আছে ওটা হাঁস। ওকে? এখানে একটা হসন্ত থাকবে হাঁস। এই হাঁস হচ্ছে এখানে ধাতু। ধনাত্মক অব্যয় নয় কোনটি? তীর তীর, শিরশির, মর্মর, ধরফর। তীর তীর। কারণ বাকিগুলো সবগুলো ধনাত্মক অব্যয়। এখন প্রশ্ন হচ্ছে ধনাত্মক অব্যয় জিনিসটা কি? ধনাত্মক অব্যয়ের আরেকটা নাম আছে সেটা আবার বুঝে রাখো। আরেকটা নাম হলো অনুকার অব্যয়। ধনাত্মক অব্যয়ের আরেকটা নাম অনুকার অব্যয়। সেটা কি? মনে রাখবা অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি। অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি। এখন এটা মনে রাখার আমি একটা টুলস তোমাদের জন্য আবিষ্কার করে দিছি। একটু খেয়াল করো। এটাকে এভাবে মনে রাখবা। যদি সাউন্ড থাকে, সাউন্ড, তখন তারে বলবা হচ্ছে ধনাত্মক। যদিও দুটো একই জিনিস, মনে রাখার সুবিধার জন্য। আর যদি সাউন্ড না থাকে, শুধু ফিল থাকে, ফিল বা ফিলিংস, তখন বলবা অনুকার। অনুভূতি থেকে অনুকার। এখন দেখো ধনাত্মক আসছে কই থেকে? সাউন্ড বা ধ্বনি থেকে। অনুকার আসছে কই থেকে? অনুভূতি থেকে। আমি আবার বলি, দুটো আসলে একই জিনিস, আমি তোমার আলাদা করার জন্য ফিল লিখছি আর সাউন্ড লিখছি। এখন দেখো আমি বললাম গাছ শিরশির করে উঠলো, ফিলিংস আছে। তারপর গাছটি মরমর শব্দে ভেঙে পড়লো, গাছের একটা সাউন্ড আছে। বুকটা ধরফর করে উঠলো, এটার একটা ফিলিংস আছে। কিন্তু তীর তীর কথাটা এর মধ্যে পড়ে না। সে তীর তীর করে গাছে উঠে গেল। তীর তীর এখানে ক্রিয়া বিশেষণ হয়েছে। বুঝছো? তাহলে এবার অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি ধনাত্মক বা অনুকার অব্যয়ের ক্ষেত্রে যদি আমরা এটাকে আরো বেশি ডিফাইন করি, একটা ছড়া ছিল ছোটবেলায়, হন হন পন পন। মনে করে দেখো, চলে হন হন, ঘুরে বন, মাছি ভন ভন, থালা ঝনঝন, তা ফোড়া ঠন ঠন, ছিল না? এগুলো সবগুলোই হচ্ছে ধনাত্মক বা অনুকার অব্যয়, যেগুলোর হয় অনুভূতি আছে, না হয় সাউন্ড আছে অনুভূতির। ওকে? সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে। এবারে সুন্দর শব্দটি কোন পদ? সুন্দর এখানে সাবজেক্ট হিসাবে আসছে। তো সাবজেক্ট আসলে সবসময় সেটা বিশেষ্য হয়। এটা বিশেষণ হওয়ার কোনো কিছু নাই। সুন্দর এখানে কোনো বস্তু। সুন্দর এখানে হয় কোনো বস্তু, না হয় কোনো ব্যক্তি। বুঝছো? সুন্দর এমন কোনো কিছু যার একটা আকর্ষণ শক্তি আছে, অটো, সে তোমাকে অ্যাট্রাক্ট করবে। তো কোনো বস্তু যদি সুন্দর হয় তোমাকে অ্যাট্রাক্ট করবে।
কোন ব্যক্তি যদি সুন্দর হয় তোমাকে অ্যাট্রাক্ট করবে, তুমি তার উপরে ক্রাশ খাবা। লাইক ওরকম কিছু একটা। তো সুন্দর মাত্র আকর্ষণ শক্তি আছে। আকর্ষণ শক্তি কার? সুন্দরের। আকর্ষণ কে করে? সুন্দরে করে। তো এই বাক্যের কর্তা কে এখানে? সাবজেক্টের জায়গায় এখানে রোল প্লে করছে কে? সুন্দর। তো সুন্দর সাবজেক্টের জায়গায় গেলে সাবজেক্ট সবসময় নাউন হয়। এটা প্রতিষ্ঠিত কথা। সাবজেক্ট আর অবজেক্ট মনে রাখো, ইংলিশ এবং বাংলা একই কথা। সাবজেক্ট এন্ড অবজেক্ট অলওয়েজ কি হবে? নাউন হবে বা প্রোনাউন হবে, একই কথা। নাউন হওয়ার প্রোনাউন হতে একই। নাউনকে প্রোনাউন দিয়ে রিপ্লেস করা যায়। তাহলে সুন্দর এখানে বিশেষ্য। শরতের পর আসে বসন্ত। এখানে পর অনুসর্গ করে কি অর্থ প্রকাশ করেছে? দীর্ঘ বিরতি, অল্প বিরতি, বিরতি নৈকট্য। প্রশ্ন আসছে 15-16 সেশনে মনির চৌধুরীর বই থেকে হুবহু কোট করে দিয়েছে, লাইন তুলে দিয়েছে ডিরেক্ট। অনুসর্গ বের করো, মনির চৌধুরীর বইতে আছে 159 পৃষ্ঠাতে পাবা, 159। ওখানে গেলে দেখবা অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ একটা টপিক আছে। ওখানে অনুসর্গগুলো দিয়ে তারপর অনুসর্গগুলোর ব্যবহার দেখাইছে। কোন অনুসর্গটা কখন কিভাবে কোন অর্থে ব্যবহার হয়, ডিটেইল আলোচনা আছে। এখন পর কথাটার দুই রকমের ব্যবহার, ভালো মতো দেখো। আমি বললাম যে এই ঘটনার পর, এই ঘটনার পর আর এখানে থাকা চলে না। এই ঘটনার পর আর এখানে থাকা চলে না। তাইলে ঘটনাটা মাত্রই ঘটছে, আর আমি বলছি যে এই ঘটনার পর আর এখানে থাকা চলে না। বুঝো নাই? ধরো 7-8 জন বন্ধু এক জায়গায় আড্ডা দিচ্ছে, কোনো একটা কিছু নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। এর মধ্যে দুইজনের মধ্যে বাদাবাদি হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে ধরো। তো ওই পর্যায়ে একজন আরেকজনকে মনে করো একটা কিল ঘুষি মারিয়ে দিছে। দিলে যে মাইর খাইলো সে মন খারাপ করে এই জায়গা থেকে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার সময় একজন বলছে না না না, থাক থাক, এখনই মীমাংসা করে দিচ্ছি। তো সে বলল যে মাইরটা খাইছে, যার উপর থাপ্পড় বা কিল পড়ছে বা ঘুষি পড়ছে, সে বলছে না বন্ধু, এই ঘটনার পর আর এখানে থাকা চলে না। তাহলে ঘটনা মাত্রই ঘটলো আর সে এখান থেকে চলে যাচ্ছে। তাহলে ঘটনা ঘটলো আর সে চলে যাচ্ছে, দুটোর মধ্যে কিন্তু গ্যাপ নাই। এটা হচ্ছে স্বল্প বিরতি। হ্যাঁ, বা হচ্ছে অনেকটা বলতে পারো যে তাৎক্ষণিকতা। এই ঘটনার পর আর এখানে থাকা চলে না, কোনো বিরতিই নাই বা স্বল্প বিরতি। কিন্তু শরতের পর আসে বসন্ত, এখানেও তো পর, দুটোই তো একই শব্দ। শরতের পর আসে বসন্ত, এখানে পর দ্বারা কি দীর্ঘ বিরতি বোঝায় নাকি অল্প বিরতি বোঝায়? এবার তুমি বলো। শরৎ, তারপরে হেমন্ত, তারপরে শীত, তারপরে বসন্ত। বাংলা মাসে শরৎকাল কোনটা? বৈশাখ জ্যৈষ্ঠের পরে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। ভাদ্র আশ্বিন এটা শরৎকাল। ভাদ্র আশ্বিনের পরে এরপরে তোমার হচ্ছে আবার মাঝখানে আছে হেমন্ত, কারণ এরপরে শীত আসে। ভাদ্র আশ্বিন, তারপরে কার্তিক ও গ্রহায়ণ, এই দুটো হচ্ছে হেমন্তকাল। এরপরে পৌষ মাঘ ওইটা হচ্ছে শীতকাল। তারপরে ফাল্গুন চৈত্র সেটা আসে বসন্তকাল। তাহলে মাঝখানে 2-2 4 মাসের গ্যাপ। শরতের পরে আরো দুইটা ঋতু আছে, 4 মাস। তাহলে খেয়াল করে দেখো, শরতের পরে বসন্ত আসতে সময় লাগে কয় মাস? শরতের পরে বসন্ত আসতে সময় লাগে 4 মাস। তো শরতের পরে যদি বসন্ত আসতে 4 মাস সময় লাগে, তাহলে সেটাকে তুমি স্বল্প বিরতি বলবা নাকি দীর্ঘ বিরতি বলবা? অবশ্যই তুমি সেটাকে দীর্ঘ বিরতি বলবা। এটা হচ্ছে দীর্ঘ বিরতি। এবং এই দুটো উদাহরণ এখানে পাশাপাশি পাবা। এই ঘটনার পর এখানে আর থাকা চলে না, এই পর মানে হচ্ছে স্বল্প বিরতি। ঘটনা ঘটছে, তাৎক্ষণিক আমি চলে যাব। আর শরতের পর বসন্ত আসে মানে দীর্ঘ একটা গ্যাপ আছে এই জায়গায়। কথা কি বুঝছো? এটা নিয়ে আর কোনো ভেজাল হওয়ার কোনো কথা নাই, আশা করি পারবা। ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটিতে রয়েছে? নির্ভয়ে, দ্রুত, সকালে, দুপুরে, সামনে, পিছনে, অবশ্য, বরং, না, নেই। ক্রিয়া বিশেষণ নির্ভয়ে বলো, কোনো অসুবিধা নাই। দ্রুত চলে যাও, কোনো অসুবিধা নাই। সামনে পিছনে যেটা, এটাও কিন্তু ক্রিয়া বিশেষণ হয়। এটাও হয়, এটাও হয়। কি একটা ভেজাল লাগাই দিল এই প্রশ্নটার মধ্যে। উদাহরণ কোনটিতে রয়েছে? আচ্ছা একটু খেয়াল করো তো। না, নি, সকালে, দুপুরে, আসলে কি ক্রিয়া বিশেষণ তো অনেক রকমের হয়। এখন প্রশ্নের মধ্যে একটা ভেজাল আছে, ভাই ভেজালটা ভেঙে দিচ্ছি। আমরা বলছি একটা হচ্ছে এম, আর একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে টি।
অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। এর বাইরে আরো দুইটা আছে, একটা হচ্ছে প্রধান ও ক্রিয়া বিশেষণ, আরেকটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। প্রধান ও ক্রিয়া বিশেষণ যেমন এই যে তো কথাটা, আবার যে কথাটা যেটা, এটাও কখনো কখনো প্রধান ও ক্রিয়া বিশেষণ হতে পারে। আর নেতিবাচক মানে হচ্ছে না এবং নি, যেটা এই দুটো। তাহলে একটু খেয়াল করে দেখো ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটিতে রয়েছে। না নি এটা ক্রিয়া বিশেষণ, এরপরে প্রধান ও ক্রিয়া বিশেষণ, এরপরে সামনে পিছনে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। নতুন ব্যাকরণ যারা 9 10 দেখবা পরিষ্কার লেখা আছে মিছিলটি সামনে এগিয়ে গেল। মিছিলটি কোথায় গেছে? সামনে এগিয়ে গেল। তো সেক্ষেত্রে সামনে এটা হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ, বইতে পরিষ্কার লিখছে। এরপরে সকালে দুপুরে সময়বাচক ক্রিয়া বিশেষণ, এগুলো হতে পারে। যেমন আমি বললাম সকালে আসবো, তো আসবো কখন? সকালে, মানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দুপুরে সেম একই কথা। এরপরে আবার দ্রুত, যেটা একদম ডিরেক্ট ক্রিয়া বিশেষণ যেটা আর কি, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ম্যানার। সে কিভাবে গেল? দ্রুত গেল। সে কিভাবে বলেছে? নির্ভয়ে বলেছে। দেখো আমি বললাম মনীষা বা ধরো হচ্ছে মনীষাই বললাম, মনীষা দ্রুত লেখে। লেখে কেমন ভাবে লেখে? দ্রুত। নিঃসন্দেহে দ্রুত এখানে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, আবার বললাম যে মনীষা নির্ভয়ে বলেছে। নির্ভয়ে কি করেছে? বলেছে। তাহলে কিভাবে বলেছে? নির্ভয়ে। তাহলে নির্ভয়ে যেটা, এটাও তো ক্রিয়া বিশেষণ। যদি প্রশ্নটা এমন হয় ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটিতে নেই, নেই বললে অবশ্য আর বরং এই দুইটা উত্তর হইতে পারে, এগুলো অব্যয়। তো অবশ্য আর বরং এটা উত্তর নেওয়া যেতে পারে যদি এরকম প্রশ্ন হয় কোনটিতে নাই, সেই অর্থে যদি প্রশ্ন করে। আর রয়েছে বললে সবগুলো ক্রিয়া বিশেষণ। নির্ভয়ে, দ্রুত, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার ধরনবাচক। সকালে দুপুরে অ্যাডভার্ব অফ টাইম সময়বাচক। সামনে পিছনে অ্যাডভার্ব অফ প্লেস স্থানবাচক। আর না নি এটা হচ্ছে তোমার নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এর বাইরে আরেকটা ক্রিয়া বিশেষণ আছে বলেছি, পদান ও ক্রিয়া বিশেষণ। আগের লেকচারে আলোচনা করেছি ভাইয়া, ঠিক না? পদের অনু হলে পদানু হয়। আচ্ছা, এখন তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে ভেজালটা এখানে বাঁধলো, এখানে ধরো আমি পদানুর একটা রাখি, একদম সরল সবচেয়ে বেশি ব্যবহার যেটা হয়। এই যখন ভেজালটা বাঁধলো, আমরা পদানু ক্রিয়া বিশেষণ এবং নেতিবাচক ক্রিয়া বিশেষণ শিখলাম। এখানে নেতিবাচক ক্রিয়া বিশেষণ আছে। আমি যাইনি, খাইনি, সে যাবে না, খাবে না, এগুলো নেতিবাচক। তাহলে প্রশ্ন যদি হইতো ক্রিয়া বিশেষণের উদাহরণ নাই কোনটাতে, অবশ্য বরং হয়, তার বাকি সবগুলোই মূলত ক্রিয়া বিশেষণ। বুঝছো? প্রশ্ন কঠিন হইতে হইতে গিয়ে ভেজাল হয়ে গেছে। বুঝতে পারছো? আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংকে এটার অ্যান্সার কি নাও আছে আমি জানি না। যদি আমার এটার সাথে ওই জায়গায় কোনো ক্লাস থাকে, থাকতেই পারে ভাই, এগুলো তো বই মানুষে বানায়, আমরাই তৈরি করেছি। আমি নিজেও ছিলাম সেই টিমে, কাজ করেছি আমি সবার সাথে। সো যদি কোনো এরকম কোনো কিছু দেখো পাও আমাদেরকে জানিও, কিন্তু এটা নিয়ে ভেজাল পাকাই দিও না আবার, যেহেতু মাস্টার ক্লাসগুলোতে ভাইয়া এগুলো নিয়ে সব ডিটেইল আলোচনা করে দিচ্ছি। আবার কখনো কখনো ছাপাখানার ভূত বলে এটা কথা থাকে, যে তুমি চেষ্টা করছো কিন্তু দেখবে প্রিন্টের সময় একটা কিছু কেরাবেরা হয়ে যায়, হতে পারে, কোনো অসুবিধা নাই। আমরাই ওকে, আর আমরা তো আছি ইনশাল্লাহ। তারপরে আসো, কোনটি অনুসর্গ নয়? অপেক্ষা থেকে চেয়ে করে, সবগুলি অনুসর্গ। এখন এই প্রশ্নের আলোকে তুমি চাইলে করেটাকে অ্যান্সার নিতে পারবা। বলছি এই প্রশ্নের সাপেক্ষে যদি চাও। কেন বললাম? কারণ বাকি তিনটা হচ্ছে, এই তিনটা হচ্ছে জন্মগত অনুসর্গ। বুঝছো? এগুলার বংশগত আর কি, এগুলার অনুসর্গের বাইরে এগুলো আর নাই, অন্য কিছু না এগুলো। আর করে যেটা, এটা হচ্ছে ব্যবহারের উপর নির্ভর করে, ব্যবহারের উপর নির্ভর করে অনুসর্গ হতে পারে। যেমন দেখো এই বাক্যের মধ্যেই একটা ম্যাজিক আছে। এই বাক্যেই দেখো যে ব্যবহারের উপর নির্ভর করে অনুসর্গ হতে পারে। এখানে করে কথার অনুসর্গ, আবার সে কাজ করে ওখানে ক্রিয়াপদ, কাজ করে ক্রিয়াপদ। কিন্তু
ব্যবহারের উপর নির্ভর করে অনুসর্গ হতে পারে। এই হতে পারেটা এটা হচ্ছে এখানে ক্রিয়াপদ আর এটা নিজে অনুসর্গ। সহজ করে বলি দেখো। আমরা বলি যে এই যে বলে প্লাস করে দুটোর ব্যবহার দেখো। এত করে বললাম তবু আসলে না। এত করে বললাম তবু কি করলে না? আসলে না। আবার তুমি আসবে বলে অপেক্ষা করেছি। তুমি আসবে বলে কি করেছি? অপেক্ষা করেছি। এখন এই দুইটা বাক্যে একটু খেয়াল করো তো কোনো মামলা আছে নাকি? এখানে এত করে বললাম তুমি আসবে বলে। আমি যে গুলা দিলাম এগুলো কি এখানে ক্রিয়াপদের ভূমিকা পালন করে কি করে না দেখো। এখানে করে মানে কি করা কিছু? না। তুমি আসবে বলে, বলে মানে কি বলা, বলেছে, বললাম এমন কিছু? না। তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি। তারপরে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি দেখো। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এখন এখানে বলে, এই বলে মানে কি? বলা বলি কিছু? দেখি ক্রিয়াপদ কিনা আগে এটা বলো। না এটা ক্রিয়াপদ না। আচ্ছা। কবি বলে সবাই ভালো পথে চলবে। তাহলে কবি বলে এটা ক্রিয়াপদ। রহিম বলে ক্রিয়াপদ। টিচার বলে ক্রিয়াপদ। কাউসার ভাইয়া বলে ক্রিয়াপদ। কিন্তু মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা না থাকার কারণে কেউ তার চুল বেঁধে দেয়নি। তো মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা অনুসর্গ। এখানে করে এটা অনুসর্গ, কারণ এখানে ক্রিয়ার ভূমিকা পালন করছে না এগুলো। এখানে বলে এটা অনুসর্গ। বুঝছো? অল আর অনুসর্গস। তাহলে কোনটি অনুসর্গ নয়? আসলে সবগুলি অনুসর্গ। তবে প্রশ্নটা হচ্ছে এই অপেক্ষা থেকে যে এগুলো জন্মগত অনুসর্গ, অরিজিনালি এগুলো অনুসর্গ, এগুলো এর বাইরে যেতেই পারে না। কিন্তু এই যে করে এটা ক্রিয়াপদ, অনুসর্গ হিসেবে ব্যবহার হতে পারে। কথা কি বুঝতে পারছো? যেমন তোমার সীমা কাজ করে, এখানে করে ক্রিয়াপদ, বাট এই ক্রিয়াপদটা অনুসর্গ হিসেবে ব্যবহার হতে পারে, তার সে সুযোগ আছে। এটা মাথায় রাখবা। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। বাকুড়িতে কোন প্রকারের অব্যয় ব্যবহার হয়েছে? 45 বিসিএস, গত বছরের প্রশ্ন। 45 গত বছর হয়েছে এই পরীক্ষাটা। কিন্তু 9-10 এর বই আসছে 21 সালে, নতুন বই, যেখানে আবেগ কথা ব্যবহার হয়েছে। অথচ পরীক্ষার প্রশ্ন যখন করছে তখন আবেগ কথা ব্যবহার না করে ব্যবহার করছে অনন্যই অব্যয়। এখানে কোন অব্যয় পদ ব্যবহার হয়েছে? তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এই যে ভারী এটা, তুমি তো অনেক সুন্দর ছবি আঁকো, জোস, নাইস। তাহলে অনন্যই অব্যয়, এটার নাম হচ্ছে আবেগ। তাহলে আবেগ কথা বইতে ব্যবহার হওয়ার পরেও দেখো পিএসসি তে এই প্রশ্ন হওয়ার সময় আবেগ কথাটা ব্যবহার করেনি, না ব্যবহার করে করছে অনন্যই অব্যয়। তো মাথায় রেখো, ভুলে গেলে চলবে না। আর পদান্বয় অব্যয় যেটা, অনুসর্গ অব্যয় যেটা, দুটা একই জিনিস। এরপরে দেখো ওদের মধ্যে কি নিয়ে আলাপ হলো? কি আলাপ একেবারেই হলো না তা তো আমি জানি না। কেউ কি যথাক্রমে। কি নিয়ে আলাপ হলো সর্বনাম, কি আলাপ একেবারেই হলো না অব্যয়। তাহলে প্রশ্নসূচক সর্বনাম, প্রশ্নসূচক অব্যয় দিলাম ঠিক। ওকে। এখন গোল্লায় যাও, এটি কোন ক্রিয়ার উদাহরণ? মিশ্র ক্রিয়া, যৌগিক ক্রিয়া, নিযন্ত ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া। আচ্ছা, গোল্লায় যাও মিশ্র ক্রিয়া, নিযন্ত ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া। একটু খেয়াল করো, যৌগিক ক্রিয়া যদি হইতে হয় তাহলে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়াপদের পাশাপাশি সহাবস্থান লাগে, সেক্ষেত্রে এটা যৌগিক ক্রিয়া হতে পারে। আর যদি এমন না হয়, নামবাচক কোনো শব্দের সাথে যদি ক্রিয়াপদ ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় মিশ্র ক্রিয়া। তাহলে এখানে যৌগিক ক্রিয়া হওয়ার কোনো চান্সই নেই। এটা কাছাকাছি লেভেলের সুযোগ ছিল, বাট হবে না, হবে মিশ্র ক্রিয়া। এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। একটু খেয়াল করো, এই তবু কথার এখানে মাল্টি ডাইমেনশনাল। কিছুক্ষণ আগে যেরকম করে নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছিলাম, এখানে তবু কথা নিয়ে এরকম ডিটেল আলোচনা করার মতো সুযোগ আছে। কথা বুঝছো? আর তবুর ব্যাকরণিক পরিচয়ের দিকে তুমি যদি যাও, এই বয়স তবু নতুন কিছু তো করে, তবু, যদি, তবু, বৃষ্টি এসেছে তবু গরম কমলো না। তাহলে বিশেষ্য হয় না, বিশেষণ হয় না,
নামকে বিশেষিত মডিফাই করে না, কি বলে হচ্ছে রিপ্লেস করে না, এটা অব্যয়। দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে তবুও বা তবু গরম কমে না। বৃষ্টি হচ্ছে গরম কমে না। যৌগিক বাক্য, ফ্যান বয়সের জিনিস মানে অব্যয়, যোজক। যেমন কর্ম তেমন ফল, বাক্যের নিম্নরেখা শব্দ দুটি কোন ধরনের সর্বনাম? সাপেক্ষ, সংযোগবাচক, অনির্দিষ্ট, পারস্পরিক। সাপেক্ষ। জোড়ায় জোড়ায় যদি থাকে তখন তার সাপেক্ষ সর্বনাম বলা হয়, মাথায় রাখো। হ্যাঁ, জোড়ায় জোড়ায় যদি থাকে, সেট হিসেবে যদি থাকে তখন তাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। চলো একই সাথে জোড়ায় থাকে সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক নিয়ে আগের ক্লাসে ডিটেইলে কথা বলছি। নিচের কোনটি অনির্দেশক সর্বনাম? কেউ একজন আসুক, এটা আনো, কবে আসবে, নিজে নিজে। কেউ একজন আসুক, আমি জানি না কে আসবে, তবে আমি বলছি কেউ একজন আসুক। মনে করো একটা স্টেজের দ্বারা আমি কথা বলতেছি, তোমরা এখানে অনেক মানুষ আছো, আমি একটা প্রশ্ন করবো, সেটা প্রশ্ন করব, কেউ একজন সামনে আসো। আমি কি বলছি যে শফিক আসো, আমি কি বলছি যে মিনু আসো, এরকম করে তো কাউকে বলি নাই। আমি বলছি কেউ একজন আসো। তো কেউ একজন আসো মানে কি নির্দিষ্ট করলাম না অনির্দিষ্ট করলাম? অনির্দিষ্ট করলাম। কথা বুঝছো? এখন একটু খেয়াল করো, সর্বনামের যে রূপভেদ গুলো আছে এগুলোর দিকে একটু ভালো মতো নজর দিও। 9-10 এর বইতে এগুলাকে নিয়ে ডিটেইল আলোচনা আছে, এবং এটা নিয়ে তোমাদের যে প্রশ্ন হয়, যে প্রশ্নগুলো হয় কখনো কখনো হুবহু তুলে দেয়, কখনো একটু ঘুরায় পেঁচায় করে। যত চাও তত লও, কোন পদের দৃষ্টান্ত? সাপেক্ষ সর্বনাম, নির্ধারক বিশেষণ, ধনাত্মক অব্যয়, দ্বিরুক্ত সর্বনাম। দ্বিরুক্ত সর্বনাম বলতে কিছু এখানে নাই, ধনাত্মক অব্যয় হওয়ার কোনো সুযোগ নাই, নির্ধারক বিশেষণ হবে না, সাপেক্ষ সর্বনাম জোড়ায় জোড়ায় আছে। নির্ধারক বিশেষণ কখন হয়? যদি দ্বিরুক্ত শব্দ দিয়ে পরিমাণে বেশি বোঝায়। যদি দ্বিরুক্ত শব্দ দিয়ে পরিমাণে বেশি বোঝায় তখন তাকে নির্ধারক বিশেষণ বলা হয়। যেমন রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। রাশি রাশি ধান, তারপর ধরো বললাম ভাড়া ভাড়া ধান, তারপরে ধরো বললাম হচ্ছে লাল লাল ফুল ইত্যাদি। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, এখানে ওগো কোন অব্যয়? ওগো অনন্যয় অব্যয়, এটাকে আবেগ শব্দ বলে, এবং আরো সহজ করে বললে এটা হচ্ছে সম্বোধন আবেগ। সম্বোধন আবেগ, বুঝছো? নীল নবগণে, তারপরে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওগো এটা সম্বোধন আবেগ, মাথায় রাখো। এটা হচ্ছে অনন্যয় অব্যয়। তো অনন্যয় অব্যয়ের আরেক নাম হচ্ছে সম্বোধন আবেগ। আবেগ, অনন্যয় অব্যয়কে আবেগ বলে। আর আবেগের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেহেতু ডাকা হয়েছে, কাউকে অ্যাড্রেস করা হয়েছে, তাই এটা সম্বোধন আবেগ। অনুসর্গ কোনটি? পাছে, হাসাহাসি, মায়া কান্না, ডাই, পাছে। সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে, পাছে। কোনটি দূরত্ববাচক সর্বনাম? ওই, কেউ, কেহ, কোন, ওই। আমাদের ছোটবেলায় আমাদের টিচাররা পড়াইতো, প্রাইমারি স্কুলে আমরা পড়ছি দিস আর দ্যাট এর পার্থক্য। দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইউর পেন। দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইউর পেন। তাহলে দিস ইজ মাই বুক এটা আমার বই, ওইটা তোমার কলম। অথবা দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইয়োর্স, এটা আমার বই, ওইটা তোমার। ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। তাহলে ওই দেখা যায়, কাছে দেখা গেল না দূরে দেখা গেল? দূরে দেখা গেল, তো দূরে দেখা গেলে সেটা ওই। আর যদি বলি এই দেখা যায় তাল গাছ, তাহলে তাল গাছ আমার সামনে হতে পারে আমার থেকে 8-10 হাত দূরত্বে। আর ওই দেখা যায় তাল গাছ, এটা মিনিমাম ওই গ্রাম, ঠিক না? এটা হচ্ছে দূরত্ববাচক সর্বনাম। এরপরে গিজ গিজ কোন পদ? গিজ গিজ অব্যয় পদ, দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে গিজ গিজ অব্যয়। এরপরে আসো, কোনটি অবস্থানবাচক বিশেষণ? হোয়াট এ কোশ্চেন।
পরীক্ষার মানে এই জাতীয় প্রশ্নগুলো আসলে তোমাদের আনন্দিত হওয়া উচিত এই কারণে, কারণ এগুলো বই থেকে হুবহু তুলে দিছে। কথা কি বুঝছো? আর বই থেকে যে প্রশ্নগুলো হুবহু তুলে দেয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে অ্যান্সার করা সহজ যদি মুখস্থ করে যেতে পারো। অবস্থানবাচক মজা পুকুর মানে পুকুর যে মজা এমন না। পুকুরটা মজা পুকুর মানে পুরাতন পুকুর, কচুরিপানা বা এটা ওটা নিয়ে পুকুরটা নষ্ট হওয়ার মতো অবস্থা। চলন্ত গাড়ির অবস্থা, তরল পদার্থ অবস্থা, সামুদ্রিক ঝড়টা কোথাকার? সমুদ্রের। সো এটা অবস্থানবাচক। এরপরে আসো, হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে, বাকুড়িতে দিয়ে অনুসর্গ। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, এরূপ শব্দ ব্যবহারকে বলা হয় নির্ধারক বিশেষণ। বলতে বলতে প্রশ্নই চলে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ তে আসছে 12, 13, 11, 12, 11, 12, 12, 13, মানে পরপর দুইবার আসছে এ ইউনিটে একই প্রশ্ন, আর বিতে আসছে 6-7-এ। পিপাসিত শব্দের বিশেষ রূপ পিপাসা। পিপাসিত বিশেষণ হিসেবে আছে, মানে আমি পিপাসিত বা তৃষ্ণার্ত, তাহলে আমার সিচুয়েশন আমি বর্ণনা করলাম, আমার পিপাসা আসছে এই কারণে, ঠিক তো? সো পিপাসা হবে এটা বিশেষ্য। আহত শব্দের বা আহত বিশেষণ পদের বিশেষ রূপ আঘাত। আক্রমণ, আক্রান্ত, নির্যাতন হবে না। গুণবাচক বিশেষের উদাহরণ মাইকেল, মক্কা, তারুণ্য, মেঘনা। তারুণ্য গুণবাচক মানে হচ্ছে ইংলিশ এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তারুণ্য, এখন দেখো এটা ইয়ত, এখন দেখো মিলছে নাকি? যৌগিকের উদাহরণ কোনটি? সে বই পড়ে যত্ন করে, রত্ন মেলে, পদ্মফুল দেখতে সুন্দর, বৃষ্টি থেমে গেল। আচ্ছা এখন খেয়াল করো তো, বৃষ্টি থেমে গেল, পদ্মফুল দেখতে সুন্দর, এটা দেখতে কথাটা অসমাপিকা ক্রিয়া, সুন্দর এখানে বিশেষণ। এটা কখনো কখনো সমাপিকা ক্রিয়া উজ্জ অবস্থা থেকে বাক্য হতে পারে। তুমি যদি এরকম বলো পদ্মফুল দেখতে সুন্দর হয় বা পদ্মফুল দেখতে সুন্দর লাগে, এটা দিয়ে বাক্যটা কমপ্লিট হয়। তো তুমি উজ্জ অবস্থায় বাক্য তৈরি করতে পারবা। আর বৃষ্টি থেমে গেল, এখানে দেখো যৌগিক ক্রিয়া থেমে আর গেল, তাহলে এটা দুইটা আছে পাশাপাশি, একটা এখানে অসমাপিকা ক্রিয়া প্লাস একটা সমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা আর সমাপিকা একসাথে হইলে কোন রকমের গ্যাপ ছাড়া তখন তাকে যৌগিক ক্রিয়া বলা হয়। তাহলে বৃষ্টি থেমে গেল, নিঃসন্দেহে একটা যৌগিক ক্রিয়া, এটা যৌগিক। ওকে, কোনটি সকর্মক ক্রিয়া? সকর্মক মানে কি? যদি ক্রিয়াপদের সাথে কর্মপদের উপস্থিতি থাকে তখন সেটা সকর্মক। তাহলে দেখো কম খাও, ঘুম ঘুমাও, বেশি হাঁটো, বেশি হাসো। আচ্ছা বেশি হাসো, বেশি তো বিশেষণ, কর্মপদ সবসময় নাউন হয়। বেশি হাঁটো আবার বেশি বিশেষণ। ঘুম ঘুমাও, ঘুম একটা বিশেষ্য শব্দ, আবার কম একটা বিশেষণ শব্দ। তাহলে খেয়াল করো এই কম, বেশি, বেশি অল আর বিশেষণ। তো যখন তুমি কি করতে চাইবা, সকর্মক ক্রিয়া খুঁজতে চাইবা, তো অবজেক্ট বা কর্ম সবসময় বিশেষ্য হবে, এটা ভুলে গেলে চলবে না। এখানে ঘুম কথাটা আছে বিশেষ্য, তাহলে ঘুম ঘুমাও। এখন খেয়াল করো তো সকর্মক ক্রিয়া কি? ঘুমাও, ঘুম ঘুমাও, এই হচ্ছে গিয়া অ্যান্সার। ভালো টেকনিক্যাল কোশ্চেন ছিল এটা। নিচের কোন বাক্যটিতে অনুসর্গ অব্যয়ের প্রয়োগ আছে? ছি, এভাবে কথা বলে না, তোমাকে দিয়ে কাজ করানো যায় না, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ধপ করে পড়ে গেলাম, তোমাকে দিয়ে কাজ করানো যাবে না। এই যে দিয়ে, মনে রাখবা অনুসর্গ দুই রকমের হয়, একটু ওখানে মনে করাই দিই। বেসিক্যালি অনুসর্গটা একটা হচ্ছে সাধারণ অনুসর্গ, এটাকে নামজাত বলে, আর একটা হচ্ছে ক্রিয়াজাত, মানে ধাতু থেকে উৎপন্ন হয়েছে। কি থেকে? ধাতু থেকে, এটার ভিতরে ধাতু আছে। যেমন এই যে দিয়ে, এটা একটা, এটার ধাতু হচ্ছে দি। তারপরে এত করে বললাম তবু তুমি শুনলে না, করে এটার ধাতু হচ্ছে কর। আচ্ছা তুমি আসবে বলে অপেক্ষা করেছি, বলে এটার ধাতু হচ্ছে বল, ইত্যাদি। তো এই যে দিয়ে, দি, করে, কর, বলে, বল, আরটা কি যেন আছে, এই যে ভাইয়ের এখন মনে পড়ছে না, কখন আবার মনে পড়লে অ্যাড করে দেব। এই যে এগুলো হচ্ছে সবগুলো ধাতু। তো যে অনুসর্গগুলো ধাতু থেকে উৎপত্তি লাভ করবে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। আর এর বাইরে মনে রাখবা ক্রিয়াজাত বাদে বাকি সব
নামজাত বা সাধারণ অনুসর্গ। ব্যাস এক কথায় শেষ করে দিলাম। তাহলে অন্য যেগুলো তুমি দেখতেছো ওগুলো সবগুলো এই যে একটা মনে পড়ছে এই যে থেকে, হুম? থেকে। এই থেকে এটার ধাতু হচ্ছে থাক। এটার ধাতু হচ্ছে থাক। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে এগুলো ক্রিয়াজাত, এর বাইরে সবগুলো হচ্ছে নামজাত। তাহলে নামজাত বলতে বাকি যেগুলো পাবা সবগুলো ভিতরে, মাঝে, মধ্যে, উপরে, দিকে, প্রতি, বিনা, বিহনে, ব্যতি রেখে যত কিছু আছে সবগুলো নামজাত বা সাধারণ। আর এর বাইরে এই যে ৪ টা দেখতেছো এগুলো ক্রিয়াজাত, অর্থাৎ এগুলো কি থেকে আসছে? এগুলো ধাতু থেকে আসছে। এগুলো মাথায় রাখবা। তাহলে নিচের কোন বাক্যটিতে অনুসর্গ অব্যয়ের ব্যবহার আছে? এই যে দিয়ে এটা অনুসর্গ অব্যয়, এজন্য আমরা খ অ্যান্সার নিয়েছি। চা জুড়িয়ে যাচ্ছে বাক্যটিতে যৌগিক ক্রিয়ার প্রয়োগ হয়েছে। চা জুড়িয়ে যাচ্ছে বাক্যটিতে যৌগিক ক্রিয়ার প্রয়োগ। অবিরাম, সমাপ্তির সম্ভাবনা ক্রমশ। ক্রমশ কেন? এখন বলো। চা তুমি নিয়ে এসে রাখলা, ধরো এটা একটা চায়ের কাপ। আঁকতে পারবো কিনা কে জানে। এ আল্লাহ, এটা কি দোকানের কাপ আইকা ফেলেছি ভাই। আচ্ছা ধরো এটা তোমার অসুবিধা নেই, এটা একটা চায়ের কাপ, হ্যাঁ? ধরো এখানে একটা হ্যান্ডেল আছে। এটা ধরে তুমি চাটা খাবে, হ্যাঁ? এদিকে চা, গরম চা, হ্যাঁ? সুন্দর চা। তখন চা যখন তোমার সামনে নিয়ে আসা রাখা হইছে, সাথে, সাথে কি এটা জুড়িয়ে যাবে? নাকি একটু সময় লাগবে? তোমার কি মনে হয় বলো? চা তোমার সামনে আনা হইলো আর মুহূর্তের মধ্যে ১ সেকেন্ডে ঠান্ডা হয়ে যাবে? না। ধীরে, ধীরে ঠান্ডা হবে এটা। আস্তে, আস্তে ঠান্ডা হবে। আনার সাথে, সাথে কি হবে না? ঠান্ডা হবে না, জুড়িয়ে যাবে না। তাহলে ক্রমশ ধীরে সুস্থে যেটা ঘটে সেটাকে বলে ক্রমশ। চা জুড়িয়ে যাচ্ছে, এই যে জুড়িয়ে যাচ্ছে এটা একটা যৌগিক ক্রিয়া। যাচ্ছে সমাপিকা, জুড়িয়ে অসমাপিকা। এটার ব্যবহারটা হইছে কোন অর্থে? ক্রমশ অর্থে। তো তখন একটা প্রশ্ন খুব বেশি আসতো এই প্রশ্নটা। এখন যেটা আসছে এটা তো আসছে, আরেকটা খুব বেশি আসতো। সাইরেন বেজে উঠল। একাডেমিকে প্রচুর আসতো এটা। অ্যাডমিশনে বেজে উঠল অসমাপিকা ক্রিয়া। কোন অর্থে এটা? এটা আকস্মিকতা। আকস্মিকতা মানে হচ্ছে হঠাৎ করে। ধরো তোমরা এক জায়গায় দাঁড়ায় আড্ডা দিচ্ছ, এটা অ্যাম্বুলেন্স আসছে চুপচাপ। কাছাকাছি এসে ধুম করে এটা বাজানো শুরু করছে সাইরেনটা। তখন কি হবে? তখন তুমি মানে অবাক হবা না? বুঝো না? লাফায় উঠবা। তো বা খুব তাজ্জব হয়ে যাবা। আসছে চুপচাপ, কাছাকাছি আইসা শুরু করছে। তাহলে সাইরেনটা বাজতে, বাজতে আসে নাই। কাছাকাছি আসার পরে বাজছে। এর মানে বেজে উঠলো। তো বেজে উঠলো মানে আকস্মিকতা। তুমি ভয় পেয়ে গেছো। এজন্য চা জড়িয়ে যাচ্ছে এটা ক্রমশ। আনার সাথে, সাথে এটা জোড়ায় নাই, সময় নিছে। বুঝছো কিনা? বাক্যের অনুজ্ঞা পদগুলো হচ্ছে ক্রিয়াপদের রূপ। ডেফিনিটলি এটা নিয়ে আর কোনো কথাই নাই। এখন তোমাকে একটু বুঝে নিতে হবে অনুজ্ঞা মানে আসলে কি বুঝায়। মনে রেখো এই যে অনুজ্ঞা, ইংলিশে এটাকে বলা হয় ইম্পারেটিভ আর অপটেটিভ। এর মানে বাংলায় আমরা যেখানে বলি আদেশ দেই, নিষেধ, তারপরে হচ্ছে তোমার অনুরোধ, উপদেশ, ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি থাকে। ওই রকমের বাক্যগুলোকে অনুজ্ঞা বাক্য বলে। অনুজ্ঞা কিন্তু প্রকৃতপক্ষে একটা ভাব, বাক্যের ভিতর দিয়ে প্রকাশিত একটা থট। কিছু পদ দেখে আমরা এটা বুঝতে পারি। যেমন আহ তোমাকে সৃষ্টিকর্তা দীর্ঘজীবী করুন। দেখো বাক্যের ভিতরে একটা ভাব আসছে। সামনে থেকে চলে যাও, আদেশ। রোদে দৌড়াবে না, নিষেধ। সদা সত্য কথা বলবে, এটা হচ্ছে তার জন্য উপদেশ। তাহলে এই যে আমরা কাজগুলো এখানে দেখাচ্ছি, দেখো তো অনুজ্ঞা পদগুলো তার ক্রিয়াপদের রূপ হচ্ছে কি হচ্ছে না? আমরা বললাম সদা সত্য বলবে, এই যে ক্রিয়াপদ। আচ্ছা, এখন বই পড়ো বা পড়ো, যাই বলো, এই দেখো ক্রিয়াপদ। আমার সামনে থেকে যাও বা এটাই বললাম আমার, রাইগে গেলে আমরা অনেক সময় এটা বলি, আমার সামনে থেকে যাও, এই যে। তো অনুজ্ঞাপদ মানে প্রকৃতপক্ষে ক্রিয়াপদের রূপ। অনুজ্ঞা মানে যদি আদেশ হয়, নিষেধ হয়, অনুরোধ, উপদেশ, ইচ্ছা বা প্রার্থনা হয়, এগুলো তুমি বুঝতে পারবা ভার্বের বিভিন্ন ফর্ম দেখে। কথা বোঝা গেছে কি? এটা ইংলিশ ইম্পারেটিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্স। বাংলা এটাকে একসাথে বলা হয় অনুজ্ঞা বাক্য
বা অনুজ্ঞা সূচক বাক্য। এইজন্য আমি লিখে দিছি অনুজ্ঞা। আচ্ছা, অনুজ্ঞা বানানটা এখানে অনুজা দিয়ে দিছি। প্যাচটা দিতে মনে নাই ভাইয়া। তো এটাকে আমরা বলি হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। মনে থাকবে? ক্লিয়ার করে দিলাম। ওকে? তারপরে আসো সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা। এটা একটা কবিতা। কবিতার নাম একটি ফটোগ্রাফ। স্মৃতি মনে পড়ে গেল, একটু পইড়ো, হ্যাঁ? কবিতাটার নাম হচ্ছে একটি ফটোগ্রাফ। কবির নাম হচ্ছে শামসুর রাহমান। কবির নাম শামসুর রাহমান। কবিতা বললে দেখবা এরকম, হ্যাঁ, এই যে আসুন, বসুন, তারপর কিছু আলাপের পর দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে, এ আমার ছোট ছেলে যে নেই এখন। বছর ৩ আগে ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে, পাথরের টুকরোর মতন কাকডাকা গ্রীষ্মের দুপুরে। তারপরের লাইনটাই হচ্ছে কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা। এই বিষয়টা হচ্ছে একজন অতিথি আসছেন বাসায়, আসার পরে কথাবার্তা হচ্ছে যে আসুন বসুন, কি খবর তারপর। তো কিছু আলাপের পর অতিথি জিজ্ঞেস করছে, মেহমান আর কি আয়সা বলছে যে ওই যে এই ছবিটা কার? একটা সাদা দেয়ালে একটা ছোট বাচ্চার ছবি ঝোলানো। বলছে ছবিটা কার? তখন ওই বাড়ির যে ভদ্রলোক তিনি উত্তর দিচ্ছেন যে এটা আমার ছেলের ছবি। ও এখন আর বেঁচে নেই। বছর ৩ আগে আমাদের গ্রামের পুকুরে পাথরের টুকরোর মতন ডুবে পড়ে মারা গেছে। তো এখন পাথরের টুকরা পানির মধ্যে দিলে যেরকম টুপ করে ডুবে যায়, ছেলেটাও টুপ করে ডুবে গেছে। এই অর্থে বুঝাইছে আরকি। যাই হোক। তো এই যে নিজের ছেলে মারা গেছে ৩ বছর আগে গ্রামের পুকুরে ডুবে। এটা নিজের ছেলের মৃত্যুর কথা আরেকজনকে বলতেছেন ৩ বছর পরে। উনি বললেন যে কি সহজেই না বলাটা হয়ে গেল। মানুষের অনুভূতিগুলো বুঝি এরকমই। আস্তে, আস্তে এগুলো শক্ত হয়ে যায়। আমরা অনেক বেদনা, অনেক কষ্টের জিনিসগুলাকেও একটা সময় অ্যা ভুলতে বা সহ্য করতে শিখে যাই। ভুলতে তো শিখি না, সহ্য করতে বা মানায় নিতে শিখি। এই যে মানুষের অনুভূতিগুলো সময়ের সাথে, সাথে যে পরিবর্তন হয়, এটার একটা বড় উদাহরণ হচ্ছে এই কবিতাটা। একটি ফটোগ্রাফ। ওই কবিতার লাইন এটা। কি সহজে হয়ে গেল বলা। এখানে সহজে এই শব্দটা কি? এটা কি নির্ধারক বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণের বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ নাকি শুধু বিশেষণ? দেখো কি সহজে মূলত ছিল একটা কি ছিল সামনে? কি সহজে হয়ে গেল বলা। এটা বাদ দিয়ে বলছে প্রশ্নটা এভাবে করছে সহজে হয়ে গেল বলা। তাহলে বলা হয়ে গেছে কিভাবে? সহজে। ক্রিয়াপদের বিশেষণ। পাশাপাশি বসে নাই, দূরে বইসা করছে। একই কাজ। বলাকে এখানে মডিফাই করছে। সো এটা ক্রিয়া বিশেষণ। নিঃসন্দেহে। চোখ বন্ধ করে বলতে পারবা। ট্রিকি কোয়েশ্চেন, চমৎকার কোয়েশ্চেন। দেখিবারে চাই, এখানে দেখিবারে নিমিত্তার্থক অসমাপিকা ক্রিয়া, ক্রিয়া বিশেষ্য, ক্রিয়াদিত্য, অসমাপিকা ক্রিয়া বিশেষণ, নিমিত্তার্থক অসমাপিকা ক্রিয়া। দেখিবারে, এখানে দেখিবারে, দেখিবারে মানে দেখতে। বুঝতে পারছো? দেখতে। দেখতে চাই। তাহলে নিমিত্তার্থক, নিমিত্তার্থক মানে উদ্দেশ্য আছে এখানে। আমি কাউকে না কাউকে দেখতে চাই। কিছু না কিছু দেখতে চাই। বুঝতে পারছো? দেখিবারে চাই। কবিতার লাইন, দেখিবারে চাই। তাহলে কোনো কিছুর উদ্দেশ্য বা কোনো কিছুর প্রতি, এটা হচ্ছে নিমিত্ত। ক্লিয়ার? আর দেখিবারে বা দেখতে ডেফিনিটলি এটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। তো বাংলায় সাধারণত গদ্য ভাষার রূপ আর কাব্য ভাষার রূপের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন আমরা কাব্য ভাষায় বলি তোমাকে, সরি গদ্য ভাষায় বলি তোমাকে আর কাব্য ভাষায় বলি হচ্ছে তোমারে। আচ্ছা, গদ্য ভাষায় বলি হচ্ছে আমাকে, কাব্য ভাষায় বলি হচ্ছে আমারে। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। দেখো তোমারে, আমরা ওখানে বলি নাই তোমাকে দেখিবার মনে লয়। কবিতা ওইখানে গানে বলা হয়েছে আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। তোমারে। আবার রবীন্দ্রনাথ লিখছে নিচেরটা দিয়া, আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। আমারে, কথা বুঝতে পারছো? আবার কখনো কখনো কাব্য ভাষায় আমাকে আমার এগুলো ব্যবহার না হয়ে মোরা হয়, মোর হয়, মম হয়। কে বুঝিবে মম ব্যথা? মম মানে আমার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওখানে আমরা একটি ফুলকে বলা হয়নি। কথা কি বুঝছো? তুমি মোর জীবনের ভাবনা। মোর মানে আমার। বরিশালের লোকজন বলবে, "হ্যাঁ ভাইয়া আমাদের লাইনে আসছেন এতক্ষণে।" আসছি রে ভাই, আসছি। এখন ভাষার মধ্যে বৈচিত্র্য,
এবং সব এলাকারই কিছু, কিছু ভাষা খুব দামি হয়। বুঝতে পারছো? এরপরে আসো, তুমি না সেদিন আবৃত্তি করেছিলে, এখানে না কোন অর্থে ব্যবহৃত হইছে? এখন ধরো আমি একজনকে দেখছি, আগে সে আবৃত্তি করছিল, তার সাথে আমার দেখা হইছে, কথা হইছে। কথায়, কথায় আমি বললাম, "তুমি না সেদিন আবৃত্তি করেছিলে?" তো এখন আমি কিন্তু মোটামুটি কনফার্ম হয়েই তাকে বলছি যে, "তুমি আবৃত্তি করেছিলে।" তাই না? সো তুমি না সেদিন আবৃত্তি করেছিলে, এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ আমি সিউর যে তুমি আবৃত্তি করেছ। এর মানে এটা অনুমান নয়, এটা নিশ্চয়তা। তুমি না সেদিন আবৃত্তি করেছিলে, এটা নিশ্চয়তা। গদ্য ভাষায় রচিত এই গ্রন্থে লেখকের আধুনিক মনোভাব, পরিমিতিবোধ, সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও শৈল্পিক সচেতনতার পরিচয় পাওয়া যায়। বাক্যটিতে বিশেষণ কয়টা আছে? ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। এখন এই জায়গায় একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো একটা শব্দের প্রয়োগের উপরে বিশেষণ কয়টা হইছে, এই যে কাউন্টিংটা তুমি যদি করো, আমার সাথে তোমার বা তোমার সাথে আমার কম বেশি হয়ে যেতে পারে। এখন আমি ধরো এটার প্রয়োগ হিসাবে একভাবে এটাকে কাউন্ট করছি, এটা এই পদ। আবার তুমি ধরো এটাকে আরেকভাবে কাউন্ট করছো, এটা ওই পদ। এই রকমের কিছু ঝামেলা লাগতে পারে। তারপর আমি তোমার দেখাই দিচ্ছি এখানে কি আছে। গদ্য ভাষা, ভাষার একটা ধরন বুঝাইছে। এটা বিশেষণ। রচিত, এটা একটা বিশেষণ। লেখকের আধুনিক মনোভাব, আধুনিক একটা বিশেষণ। পরিমিতিবোধ, সৃজনশীল একটা বিশেষণ। ও শৈল্পিক সচেতনতার পরিচয় পাওয়া যায়। শৈল্পিক আরেকটা বিশেষণ। তাহলে এখানে পাইলাম কি? ১, ২, ৩, ৪, ৫। এখানে ৫ টা পেলাম। এখন ধরো তুমি যদি যুক্তি দাও, ভাইয়া গদ্য ভাষা, ভাষার একটা ধরনের নাম। আমি এর নাউন নিব। এখন আমি কি করতে পারি? নাউন হইতে পারে এটা। মিথ্যা কথা না। আবার এখানে যে খেয়াল করো, গদ্য ভাষায় রচিত। গদ্য ভাষায় রচিত। কেমন ভাষায় রচিত? গদ্য ভাষায় রচিত। ভাষার ধরন, সেদিক থেকে এটা তুমি বিশেষণ নিতে পারো। অসুবিধে কি? বুঝা গেছে কি? আচ্ছা, তো সেদিক থেকে হিসাব করে এখানে ৫ টা বিশেষণ আছে। এরপরে আসো, এখনো দেখোনি তুমি, এখানে নি কি? নি ক্রিয়া বিশেষণ। নেতিবাচক ক্রিয়া বিশেষণ। নেতিবাচক মানে হচ্ছে না বাচক। তো না বাচক মানে সোজা সোজা কথাই হচ্ছে যেটা না, এটাই হচ্ছে, একটু মুছে দেই, জায়গায় আটতেছে না। নেতিবাচক ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ তো বটেই, তবে এটা মনে রাখো, নেতিবাচক ক্রিয়া বিশেষণ। ওকে? অর্থাৎ যে নাটা আর নিটা মূলত। আচ্ছা, তারপরে হচ্ছে কোনটি অনুসর্গ? এর, এরে, তরে, রে, তরে। তরে কথাটা জন্য অর্থে ব্যবহার করা হয়। কখনো কখনো প্রতি মিন করে আরকি। তোমার তরে এনেছি মালা গাঁথিয়া, তোমার প্রতি মালা গেঁথেছি, অথবা অথবা তোমার জন্য মালা গেঁথেছি। বিদ্যাসাগর গদ্য ভাষার সুশৃঙ্খল জনতাকে সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি ও কার্যকুশলতা দান করিয়াছেন। সর্বনাশ করছে। এখন বিদ্যাসাগর গদ্য ভাষার, তো গদ্য ভাষা, ভাষার একটা ধরন। আচ্ছা, নিলাম একটা। উচ্ছৃঙ্খল বলছে, এখানে বাক্যটাতে বিশেষণ পদ আছে কোনটা? সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন, সুসংহত করিয়া তাহাকে সহজ গতি ও কার্যকুশলতা দান করেছেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে যদি তুমি বিশেষণ খুঁজো তাহলে ৭ টা পাবা। এখন কথা হচ্ছে আরো বেশি আছে কিনা এটা একটু খেয়াল করো, একটু খুঁজতে থাকো। বিদ্যাসাগর গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনতাকে, বিদ্যাসাগরকে তো বাংলা গদ্যের জনক বলা হয়। যখন গদ্য নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, সাহিত্যিক গদ্য কি হবে না হবে এটা নিয়ে যখন ঝামেলা চলছিল, তখন তিনি এটা করে দিছিলেন আর কি। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, জ্যোতির্চিহ্নে ভাইয়া বলেছি। তো গদ্য ভাষা উচ্ছৃঙ্খল, জনতা তো হবে না, সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন, সুসংযত, সহজ সহজ গতি ও কার্যকুশলতা দান করিয়াছেন। গদ্য ভাষা, না ৭ টাই, এর বেশি নাই, বিশেষণ পদ ৭ টাই আছে। এরপরে আসো, যদি আরো আমরা খুঁজি, পৃথিবী শব্দের বিশেষণ। জগৎ, নিসর্গ, পার্থিব, নিখিল। পার্থিব, পার্থিব শব্দটা সঠিক অর্থ যদি বলি একদম, পৃথিবী সম্পর্কিত। পৃথিবী সম্পর্কিত হলে তাকে পার্থিব বলা হয়। এরপরে রুগ্নতা ব্যঞ্জক অব্যয়, কিন কিন, ঝিনঝিন, টিনটিন, মিনমিন। রুগ্নতা ব্যঞ্জক অব্যয় মানে যে অব্যয় দিয়ে রুগ্নতা মিন করে আর কি। হ্যাঁ, অসুস্থ বা রুগ্ন, বা হচ্ছে ধরো অপুষ্টির শিকার, বেশি দিন বাঁচবে না, মইরা যাবে, এরকম যদি হয় আর কি।
আচ্ছা, সে মিনমিনিয়ে বললো, মিনমিনিয়ে মানে আস্তে আস্তে বলছে, এমন ভাবে বলছে আমি শুনতে পাই নাই। এটা রুগ্নতা হবে না। ঝিনঝিন কিনকিন হওয়ার চান্স নাই, তাহলে আছে টিনটিন, যেটা এটা সত্য। বুঝছো? আমরা বলি যে এটা তোমার ওই যে খুব শুকনা শুকনা হইলে, পাতলা বাচ্চা-কাচ্চা হইলে, একটু পাকনা টাইপের হইলে আমরা টেনটিন্না বলি আমরা আমাদের এলাকায়। এই যে টেনটিন্নাটার কথা শুনছস? মানে দেখতে রোগা-শোকা কিন্তু বুদ্ধি অনেক। খুব পাকনা এরকম টেনটিন্নাটা। টেনটিন্না। এটা আমাদের আমাদের এলাকায় আছে। ওখান থেকে টিনটিন। ক্লিয়ার? এরপরে দেখো নিচের কোনটি বিশেষণ? গণবিরোধী, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, গণপিটুনি। গণবিরোধী, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, গণপিটুনি ক্রিয়াপদ। সবাই মিলে পিটাইছে। দলবদ্ধ, জামাতবদ্ধ হয়ে মাইর দিছে মনে করো। গণ আন্দোলন নাউন, গণ অভ্যুত্থান নাউন, গণবিরোধী বিশেষণ। এরপরে হচ্ছে অনুসর্গ ব্যবহারের ক্ষেত্রে সাধুরীতিতে অনুসর্গের পূর্ণরূপ ও চলিত রীতিতে সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, কখনো কখনো হয়, কখনো কখনো হয়। অনুসর্গ তুমি যখন ব্যবহার করবা, সাধুরীতিতে অনুসর্গের পূর্ণরূপটা তুমি ব্যবহার করবা, আর চলিত রীতিতে এটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার হতে পারে। যেমন আমার চেয়ে সে বেশি দামি, এখানে আমার চেয়ে শুধু চেয়ে আছে। আবার আমার চেয়ে এটাও হয়। কথা বুঝছো? সবচেয়ে বড়, একটু খেয়াল করো, বা সবার চেয়ে দামি, বা সবচেয়ে দামি। এখন এটাকে যদি আমি এরকম বলি, সবচেয়ে দামি বইটা দাও, সবচেয়ে দামি বা সবার চেয়ে দামি বলি না আমরা, এরকম বলতে পারি। তো কখনো কখনো এটা হতে পারে। সাধুরীতি এবং চলিত রীতির ক্ষেত্রে অনুসর্গের পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ কখনো কখনো আমরা ব্যবহার করতে পারি। সবসময় করতে হবে এমন না, সবসময় করতে হবে এমন না। তুমি চলিত রীতিতেও পূর্ণরূপ অ্যাভেলেবল ব্যবহার হচ্ছে, করতে পারো। তবে কখনো কখনো এটা আমরা করে ফেলি বা করি। চটপট কাজ সেরে নাও, এখানে চটপট কোন পদ? ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুকার অব্যয়, ধনাত্মক অব্যয়। বোঝা যাচ্ছে এটা ক্রিয়া বিশেষণ, কারণ চটপট সেরে ফেলার কথা বলা হয়েছে। তো চটপট তুমি কি করবা? তুমি সেরে ফেলবা, তুমি কাজ শেষ করে ফেলবা। সো এটা ক্রিয়া বিশেষণ। চটপট কাজ সেরে নাও, এখানে চটপট কোন পদ? ক্রিয়া বিশেষণ, নিঃসন্দেহে ক্রিয়া বিশেষণ। এতটুকু তারে ঘরে এনেছেন সোনার মতন মুখ, এ চরণের টুকু অংশটির ব্যাকরণিক নাম কি? প্রত্যয়, অনুসর্গ, উপসর্গ, পদাশ্রিত নির্দেশক। চোখ বন্ধ করে, এটুকু হচ্ছে পদাশ্রিত নির্দেশক। কারণ ইংরেজিতে যেটাকে আমরা আর্টিকল বলি, বাংলা একে পদাশ্রিত নির্দেশক বলা হয়। এই টি, টা, খানা, খানি, তারপরে হচ্ছে তোমার এইটুকু বা টুকুন ইত্যাদি। কোন বাক্যের সকর্মক ক্রিয়া রকর্মক রূপ আছে? সে চোখে দেখে না, চাঁদ দেখে না, আমি ভাত খাবো, তাকে আমার ভয় করে। সে চোখে দেখে না। সকর্মক ক্রিয়া রকর্মক রূপ, খেয়াল করো। সকর্মক ক্রিয়া রকর্মক রূপ, সে চোখে দেখে না, সে চাঁদ দেখে। একটু এই এই দেখার প্রতি খেয়াল করো। আমি প্রশ্ন করলাম কি দেখে, উত্তর হলো চাঁদ। তাইলে এই দেখেটা হচ্ছে সকর্মক। আবার সে চোখে দেখে না, এখানে এই দেখে না, এটা হলো ক্রিয়াপদ। এখন দেখো কি দেখে না, উত্তর নাই। যদি বলি কাকে দেখে না, উত্তর নাই। তাহলে এই দেখে না কথাটা এই আগের বাক্যে নিচে সে চাঁদ দেখে, এখানে সকর্মক, বাট সে চোখে দেখে না, ওই জায়গায় একই ক্রিয়াপদ হয়ে গেছে, অকর্মক। এটার নামই হচ্ছে সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ। একটা ক্রিয়া সকর্মক, পরে সেটা অকর্মক হিসেবে থাকতে পারে বাক্যে। মন্দকে মন্দ বলতেই হবে, বাক্যের দুই মন্দ। মন্দকে মন্দ বলতেই হবে, এই বাক্যে দুই মন্দ। আচ্ছা, মন্দকে মন্দ বলতে হবে, এটা বিশেষণ। খারাপকে খারাপ, আর এটা মন্দ কোনো কাজের নাম, এমন এটা বিশেষ্য। প্রথমটি বিশেষ্য, দ্বিতীয়টি বিশেষণ। ইয়েস। খারাপকে তুমি খারাপ বলবা, তো প্রথমটা দিয়ে কোনো বিষয়কে বুঝাইছে বা কোনো ঘটনাকে বুঝাইছে, তাই না? মন্দকে মন্দ বলতে হবে। আচ্ছা, নদীর তীরে বালি চিকচিক করছে, বাকে চিকচিক ক্রিয়া ভাব বিশেষণ। অনুকার অব্যয় দ্বিরুক্ত শুধু ভাব বিশেষণ। ভাব বিশেষণের ভিতরে একটা আছে ক্রিয়া বিশেষণ। চিকচিক করছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এটা ভাব বিশেষণ। ভাব বিশেষণের ভিতরে ক্রিয়া বিশেষণ আছে, কিন্তু ক্রিয়া নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলা ভাষায় অসমাপিকা ক্রিয়ার রূপ চারটা। চারটা, যেমন একটা হচ্ছে লে, একটা হচ্ছে তে, একটা হচ্ছে এ, আরেকটা কি যেন আছে সম্ভবত
এটা দিয়ে হয়। গেয়ে চলে, গেয়ে চলেছে, খেয়ে চলেছে এই অর্থে এটা হয়। জি। আর এটা যেটা নেচে এরকম। তো আই এম নট সিউর যে এটাই হচ্ছে। কিন্তু রূপ ৪ টা। করলে, ধরলে, ধরতে, আনতে, নেচে, তারপরে তোমার হচ্ছে তো নেচে, তারপরে তোমার যেচে, সে যেচে আমার সাথে কথা বলেছে। ঠিক আছে? ইত্যাদি, ইত্যাদি বা সে সামনে চলে গেল, চলে, এ ইত্যাদি নিয়ে আছে। আবার এটারও ব্যবহার আছে। হ্যাঁ? এখন এটা কি সমার্থক করতে হয় না আলাদা একটা ব্যবহার আছে? অনেক সময় ভাইয়ার রাইট টাইমে মনে না থাকলে পরে লিখে দেই। তবে মাথায় রাখবা, মূলত হচ্ছে এই ২ টার ব্যবহার বেশি। অসমাপিকা ক্রিয়া বললে মূলত লে আর তের ব্যবহার সবথেকে বেশি। তো বেসিক্যালি অসমাপিকা ক্রিয়ার রূপ মূলত ৪ টা। ২ টা রূপের ব্যবহার খুবই সীমিত বা কম, একটা রূপ তো আরো কম। আর এই ২ টা রূপের ব্যবহার সবথেকে বেশি। অন্ধজনে দেহ আলো, এখানে অন্ধজন কোন পদ? বিশেষণের বিশেষণ, বিশেষ্য, বিশেষণ কোনটিই নেই। অন্ধজনে দেহ আলো। অন্ধকে আলো দাও। বা যে চোখে দেখতে পায় না তাকে আলো দান করো। তো অন্ধজনের দেহ আলো, অন্ধজন কাকে আলো দাও? অন্ধজনকে আলো দাও। এটা এই বাক্যের অবজেক্ট। তো অবজেক্ট যদি হয় তাকে আমরা কি বলি? অবজেক্ট হলে সেটা চোখ বন্ধ করে বিশেষ্য হবে। অন্ধজনের দেহ আলো, মৃতজনের প্রাণ। তাহলে অন্ধজন বিশেষ্য। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের শব্দ? তোমার নাম কি? কি এখানে 100% চোখ বন্ধ করে সর্বনাম। তোমার নাম কি? এখানে কি হচ্ছে সর্বনাম? আচ্ছা। তারপরে হচ্ছে নিচের কোনটি বিশেষ্য পদ? জাতক, গৈরিক, উদ্ধত, গাম্ভীর্য। গাম্ভীর্য। এই সবগুলো বিশেষণ আর গাম্ভীর্য কথাটা হচ্ছে এই গম্ভীর যে শব্দটা আছে গম্ভীর। এই গম্ভীর শব্দের বিশেষ্য হচ্ছে গাম্ভীর্য। এই যে আমাদের চেনা লোক এবাকে চেনা বিশেষণ। অর্থাৎ আমি তাকে চিনি। এই লোকটাকে আমি চিনি। তার অবস্থা আমার কাছে পরিষ্কার। চেনা লোক এটা বিশেষণ। 36 বিসিএস এর কোয়েশ্চেন। এই ছিল তোমাদের সাথে আয়োজন। ভাইয়া বিশ্বাস করি এটা যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর ২ টা ক্লাস মিলে তোমাদেরকে আমি কিছু উপকার করতে পারছি। এবং তোমার অনেক কনফিউশন দূর হইছে। অনেক নতুন জিনিসের সাথে তোমার পরিচয় হইছে। ঠিক না? তো ভাইয়ের জন্য দোয়া করো। যদি সত্যি এটা হয়ে থাকে আবার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব পরের লেকচারে। কথা হবে আবার। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।